ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। প্রত্যেকে ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা যেটা শুরু করব ক্লাস 12-এর পদার্থের কঠিন অবস্থা। আজকে আলোচনার বিষয় হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, এবং সেই সংক্রান্ত আমরা বেশ কিছু ক্লাসও করেছি এবং বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই চ্যাপ্টারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কঠিন পদার্থের ধর্মাবলী, অর্থাৎ একটা সলিড বা কঠিন পদার্থ কি কি প্রপার্টিজ বা ধর্ম প্রদর্শন করে, সেই ধর্মগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আমরা জানি একটা কঠিন পদার্থ মূলত দুটো ধর্ম দেখায়, একটা হচ্ছে ইলেকট্রিসিটি প্রপার্টিজ বা তড়িৎ ধর্ম, এবং একটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বকীয় ধর্ম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই দুটো বিষয়ের উপরে। ফার্স্ট ওয়ান ইজ দা, প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ ধর্ম। কি দেখবো আমরা? তড়িৎ ধর্ম। আমরা জানি যে কোনো একটা পদার্থের মধ্যে তড়িৎ ধর্ম যদি দেখা যায় তাহলে পদার্থ মূলত তিন প্রকার হয়। কোনো পদার্থ থাকে যারা উচ্চ তড়িৎ পরিবাহী হয়, যাদেরকে আমরা বলি পরিবাহী পদার্থ বা ধাতব পরিবাহী, যারা অর্থাৎ খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে। কিছু পদার্থ আছে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতা নেই, যেমন কাঠ, যেমন কাঁচ। এই সমস্ত পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতাই নেই, এদেরকে আমরা বলি অন্তরক বা ইনসুলেটর। অন্তরক তড়িৎ পরিবহন ক্ষমতা এদের মধ্যে নেই। কিন্তু কিছু পদার্থ আছে যাদের তড়িৎ পরিবহন ক্ষমতাটা ধাতুর মতো অর্থাৎ পরিবাহীর মতো খুব উচ্চ নয়, আবার অন্তরকের মতো খুব নিম্ন নয়, অর্থাৎ মাঝারি মানের তড়িৎ পরিবহন ক্ষমতাটা আছে মাঝারি মানের। সেই সমস্ত পদার্থকে আমরা বলি সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। তাহলে কি বললাম যে কোন কোন পদার্থ আছে যারা পরিবাহী এবং অন্তরকের ঠিক মাঝামাঝি, তড়িৎ পরিবহন ক্ষমতাটা ঠিক মাঝামাঝি, তাদেরকে আমরা বলি সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী। অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি যে কোনো কঠিন পদার্থের মধ্যে তড়িৎ পরিবহন আলোচনা করতে গেলে আমরা মূলত তাদের ধাতব পরিবাহিতা নিয়েই দেখাবো, কারণ ধাতু মাত্র তড়িৎ পরিবহনে সক্ষম। ওকে, এছাড়া আমরা এক্সট্রা দেখে রাখলাম অর্ধ পরিবাহী এবং অন্তরক। এটা আমি চলে যাই এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে পদার্থ এরকম তড়িৎ ধর্ম বিভিন্ন রকম দেখাই কেন, বা বিভিন্ন রকম তড়িৎ ধর্ম দেখানোর পিছনে কারণ কি? যে কোনো একটা পদার্থের মধ্যে বিভিন্ন রকম তড়িৎ ধর্ম দেখানোর পিছনে কারণ কি? যে কেউ অন্তরক হয়, কেউ পরিবাহী হয়, কেউ অর্ধ পরিবাহী হয়, তার কারণ কি? না, তার কারণ হচ্ছে ব্যান্ড থিওরি ব্যাখ্যা করেছে। তার কারণটা আমরা ব্যান্ড থিওরি অনুযায়ী জানবো। ব্যান্ড থিওরি বা ব্যাখ্যা বাংলা বলে পটিতত্ত্ব। এবার দেখি আমরা পটিতত্ত্ব জিনিসটা কি। তড়িৎ ধর্ম ব্যাখ্যা করবো কিসের সাহায্যে? পটিতত্ত্ব দ্বারা, বা যাকে ইংলিশে বলা হয় ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি বলছে কোন একটা পদার্থের মধ্যে দুটো ব্যান্ড বা পটি থাকে, একটাকে আমরা বলি ভ্যালেন্স ব্যান্ড, আরেকটাকে বলি আমরা কন্ডাকশন ব্যান্ড। একটা থাকে, এর নাম হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। ওকে, একটা থাকে ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড বা যাকে আমরা বলি ভ্যালেন্স পটি, একে বলা হয় কি ভ্যালেন্স ব্যান্ড। ভ্যালেন্স ব্যান্ড। আর উপরে থাকে, তার উপরে থাকে হাই এনার্জেটিক কন্ডাকশন ব্যান্ড। বলা হয় পরিবাহী পটি। এই থেকে এইদিকে এনার্জি ক্রমশ বাড়ছে, অর্থাৎ ভ্যালেন্স ব্যান্ডে এনার্জি কম, কন্ডাকশন ব্যান্ডে এনার্জি বেশি। এবং এর মাঝের যে অঞ্চলটা তাকে বলা হয়, এই মাঝের যে অঞ্চল দেখতে হচ্ছে একে বলা হয় নিষিদ্ধ, একে বলা হয় নিষিদ্ধ শক্তি অঞ্চল। অর্থাৎ পরিবাহী পটি এবং ভ্যালেন্স পটির মধ্যে যে অঞ্চল দেখতে পাচ্ছ তাকে বলা হয় নিষিদ্ধ শক্তি অঞ্চল। যখন কোনো বস্তু তড়িৎ পরিবহন করে তখন সে কি করে?
এই ভ্যালেন্স ব্যান্ডে যে ইলেকট্রনগুলো থাকে সেই ইলেকট্রনগুলো কোথায় চলে যায়? পরিবাহী পটিতে চলে যায়। আর পরিবাহী পটিতে গেলেই তারা তড়িৎ পরিবহনে সক্ষম হয় এবং এইভাবে তারা তড়িৎ পরিবহন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কোনো একটা পদার্থের তড়িৎ পরিবহন ক্ষমতা নির্ভর করছে এই ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবাহী ব্যান্ডে যাওয়া, ভ্যালেন্স ব্যান্ড থেকে ইলেকট্রন পরিবাহী পটিতে বা পরিবাহী ব্যান্ডে যাওয়া। যদি পরিবাহী পটিতে যায় তাহলে ইলেকট্রনটা তড়িৎ পরিবহন করবে। কিন্তু তার মাঝে একটা সমস্যা হচ্ছে এই নিষিদ্ধ শক্তি অঞ্চল। দেখা যায় যে এই নিষিদ্ধ শক্তি অঞ্চল যার ক্ষেত্রে যত কম তার তত তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি। কারণ ইজি ম্যাটার এটা, যে নিষিদ্ধ শক্তি অঞ্চল যদি কম হয় তো ইলেকট্রনটা কি সহজেই ভ্যালেন্স পটি থেকে তারা পরিবাহী পটিতে পৌঁছে যাবে এবং তখন তারা উচ্চ তড়িৎ পরিবহন করবে। আর যাদের ক্ষেত্রে এই ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী পটির মধ্যেকার গ্যাপ বা শক্তি পার্থক্যটা যাদের ক্ষেত্রে বেশি বেশি যাদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের মধ্যে নিষিদ্ধ শক্তি অঞ্চলটা অনেক বেশি, তাদেরকে আমরা কি বলি? অন্তরক বা ইনসুলেটর। তাদেরকে আমরা বলি অন্তরক বা ইনসুলেটর। ক্লিয়ার হলো এই ব্যাপারটা? তাহলে দেখতে পাচ্ছ এই নিষিদ্ধ শক্তি অঞ্চলটা যত কম হবে তত তড়িৎ পরিবহন ক্ষমতা বেশি, নিষিদ্ধ শক্তি অঞ্চলটা যত বেশি হবে তড়িৎ পরিবহন ক্ষমতাটা কম। দেখা যায় যে যারা ধাতু হয়, মানে যারা কঠিন পদার্থ হয়, তাদের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ড আর পরিবাহী ব্যান্ড একটার উপরে ব্যতীত হয়ে যায়, বা সেখানে কোনো নিষিদ্ধ অঞ্চল থাকে না। এই জন্য তারা তড়িৎ পরিবহনে এতটা উচ্চ সক্ষম। কিন্তু দেখা যায় যে অন্তঃপদার্থের ক্ষেত্রে তাদের ভ্যালেন্স ব্যান্ড এবং পরিবাহী ব্যান্ডের মধ্যে যে শক্তি পার্থক্য বা যাকে বলি নিষিদ্ধ শক্তি অঞ্চলের মান অনেক বেশি। তাই ইলেকট্রনটা সহজে ভ্যালেন্স ব্যান্ড থেকে পরিবাহী ব্যান্ডে বা পরিবাহী পটিতে যেতে পারে না। এই কারণে অন্তঃপদার্থগুলো তড়িৎ পরিবহন ক্ষমতা নিম্নমানের বা তড়িৎ পরিবহন করতে পারে না, যেমন কাঁচ, কাগজ, এইসব জিনিস। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী। তাহলে নেক্সট আমাদের আলোচনা হবে সেই তড়িৎ ধর্ম অন্তর্গত বিষয়, নাম হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। অর্ধপরিবাহী কারা? আমরা জানি গ্রুপ 14 এলিমেন্ট গুলো, অর্থাৎ সিলিকন, জার্মেনিয়াম অ্যাক্ট এজ এ সেমিকন্ডাক্টর। অর্থাৎ গ্রুপ 14 বা 14 নম্বর শ্রেণীর মৌল কে? সিলিকন এবং জার্মেনিয়াম, যারা অর্ধপরিবাহী রূপে ক্রিয়াশীল বা অর্ধপরিবাহী রূপে কাজ করে। এবার এই অর্ধপরিবাহিতা বা তড়িৎ পরিবহনতা বৃদ্ধি করা যায় কিভাবে? না বাইরে থেকে কোনো কিছু অপদ্রব্য মিশিয়ে, যাকে আমরা এক কথা বলি ডোপিং। ডোপিংটা কি? না যে বিশেষ পদ্ধতিতে কোনো অর্ধপরিবাহীতে বাইরে থেকে কোনো অপর রাসায়নিক দ্রব্য মিশ্রিত করে তার পরিবাহীতে বৃদ্ধি করা যে প্রক্রিয়া, তাকে বলা হয় ডোপিং। এবং যে অপদ্রব্য মেশানো হয় তাকে বলা হয় ডোপ্যান্ট। যে অপদ্রব্য মেশানো হয় তাকে বলা হয় ডোপ্যান্ট। তো এইটাই হচ্ছে, এইভাবে আমরা অর্ধপরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন ক্ষমতা বাড়াতে পারি। এটা দুভাবে বাড়ানো যায়। একটাকে আমরা বলি এন টাইপ অর্ধপরিবাহী, একটা বলি আমরা এন টাইপ অর্ধপরিবাহী, এবং একটাকে বলি আমরা পি টাইপ অর্ধপরিবাহী। তাহলে অর্ধপরিবাহী দুটো রকম হতে পারে, অর্থাৎ ডোপিং এর উপর নির্ভর করে অর্ধপরিবাহী দুটো রকম হতে পারে, একটা এন টাইপ, একটা পি টাইপ। যদি আমি এখানে কোনো গ্রুপ 15 এলিমেন্ট মেশাই, অর্থাৎ অপদ্রব্য হিসেবে কাকে নিচ্ছি? গ্রুপ 15 এলিমেন্ট, অর্থাৎ আর্সেনিক, ফসফরাস, এইরকম যদি কোনো মৌল মেশাই, কার সঙ্গে? সিলিকন, জার্মেনিয়ামের সঙ্গে, তখন যে অর্ধপরিবাহী পাওয়া যায় তাকে বলা হয় এন টাইপ অর্ধপরিবাহী। কিন্তু যদি আমি কোনো গ্রুপ 13 মানে 13 নম্বর শ্রেণীর মৌল মেশাই, অর্থাৎ কোনো অর্ধপরিবাহীর সঙ্গে যদি আমি গ্রুপ 13 বা 13 নম্বর শ্রেণীর মৌলকে যদি মিশিয়ে দেই, অর্থাৎ সিলিকন, জার্মেনিয়ামের সঙ্গে যদি আমি 13 নম্বর শ্রেণী অর্থাৎ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, এইরকম কোনো মৌল যদি ডোপিং করি বা মিশাই, তখন যে অর্ধপরিবাহীটা পাওয়া যাবে তাকে আমরা বলি পি টাইপ অর্ধপরিবাহী। এটা খুব কেয়ারফুলি এটাকে তোমরা রিমাইন্ড করবে যে যদি গ্রুপ 13 এলিমেন্ট মেশানো হয় সিলিকন, জার্মেনিয়ামের সঙ্গে অর্থাৎ অর্ধপরিবাহীর সঙ্গে,
তখন যে তৈরি হয় তাকে বলা হয় পি টাইপ। যদি দেখা যায় গ্রুপ 15 অর্থাৎ ফসফরাস, আর্সেনিক এরকম কোনো মৌল যখন বাইরে থেকে মেশানো হবে অর্ধপরিবারের সঙ্গে, তখন তাকে বলা হয় এন টাইপ। এইভাবে আমরা কোনো একটা কঠিন পদার্থের মধ্যে কিভাবে তড়িৎ ধর্ম দেখা যায় সেটা ক্লিয়ার করলাম। নেক্সট যে ধর্মটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম। নেক্সট যে বিষয় নিয়ে আলোচনা সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্ম। চৌম্বক ধর্ম আমরা জানি কোন কঠিন পদার্থ বিভিন্ন রকম চৌম্বক ধর্ম দেখা যায়। কিছু পদার্থ দেখা যায় যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয়, কিছু পদার্থ দেখা যায় যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং চুম্বক সরিয়ে নিলে তার মধ্যে এই চুম্বকের প্রতি আকর্ষণ এই ক্ষমতাটা লোপ পায়। তাদেরকে আমরা বলি প্যারাম্যাগনেটিক পদার্থ। যে সমস্ত পদার্থগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হয় কিন্তু চুম্বকের অনুপস্থিতিতে তাদের চৌম্বক ধর্ম লোপ পায়, তাদের বলা হয় প্যারাম্যাগনেটিক পদার্থ। নাম্বার 2, যে সমস্ত পদার্থগুলো চুম্বক দ্বারা বিকর্ষিত হয়, যে সমস্ত চুম্বক দ্বারা বিকর্ষিত হয় তাদেরকে আমরা বলি ডায়াম্যাগনেটিক পদার্থ। যে সমস্ত চুম্বক দ্বারা বিকর্ষিত হয় তাদেরকে আমরা বলি ডায়াম্যাগনেটিক পদার্থ। আবার কিছু পদার্থ আছে যারা চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং চুম্বক সরিয়ে নিলেও তাদের চৌম্বক ধর্ম নির্দিষ্ট সময় পর্যন্ত থাকে, তাদেরকে আমরা বলি ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিক পদার্থ অর্থাৎ যে সমস্ত পদার্থে চুম্বক দ্বারা তীব্রভাবে আকর্ষিত হয় এবং চুম্বক সরিয়ে নিলেও তাদের চৌম্বক ধর্ম বেশ কিছু পর্যন্ত বা বেশ কিছুটা সময় পর্যন্ত থাকে তাদের মধ্যে, তখন তাদেরকে বলা হয় ফেরোম্যাগনেটিক পদার্থ। ফেরোম্যাগনেটিক। নাম্বার 4, অ্যান্টিফেরোম্যাগনেটিক। যে সমস্ত মধ্যে অযুগ্ম সংখ্যক ইলেকট্রন থাকা সত্ত্বেও তার নিট ভ্রামক বা নিট চৌম্বক ভ্রামকের মান 0 হয় তাদের বলা হয় অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। যে সমস্ত পদার্থের বা সঠিক কঠিন পদার্থের ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন থাকা সত্ত্বেও তার ম্যাগনেটিক প্রপার্টি বা চৌম্বক ধর্মের মান 0 হয় তাদেরকে বলা হয় অ্যান্টিফেরোম্যাগনেটিক পদার্থ। নাম্বার 5 এবং লাস্ট, ফেরিম্যাগনেটিক। লাস্ট ওয়ান, ফেরিম্যাগনেটিক পদার্থ। যে সমস্ত পদার্থের মধ্যে অযুগ্ম ইলেকট্রন থাকলেও তার চুম্বক ধর্মের মান কিছুটা হ্রাস পেয়ে নিম্ন মান হয় তাকে বলা হয় ফেরিম্যাগনেটিক পদার্থ। দেখা যায় যে এদের মধ্যে চৌম্বক ধর্ম সবচেয়ে বেশি হচ্ছে ফেরোম্যাগনেটিক, নেক্সট হচ্ছে প্যারাম্যাগনেটিক, নেক্সট হচ্ছে ফেরিম্যাগনেটিক, নেক্সট হচ্ছে অ্যান্টিফেরোম্যাগনেটিক, লাস্ট হচ্ছে ডায়াম্যাগনেটিক। তাহলে এদের চৌম্বক ধর্ম সবচেয়ে বেশি কার? ফেরো, নেক্সট প্যারা, নেক্সট ফেরি, নেক্সট অ্যান্টিফেরো, নেক্সট ডায়া। তাহলে এদের চৌম্বক ধর্মের ক্রম হচ্ছে জাস্ট এই নিয়মে ফলো করে। ক্লিয়ার? তাহলে আমি কোনো পদার্থের মধ্যে যে বিভিন্ন প্রপার্টিজ বা ধর্মগুলো দেখা যায় সেটা আমি এখানে ক্লিয়ার করে দিলাম। ওকে, নেক্সট আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে এই চ্যাপ্টার থেকে আমরা কি কি ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম করব। আমি এর আগেও বলেছি ক্লাসে যে আমরা একটা ক্লাস নেব যে ক্লাসে এই চ্যাপ্টার থেকে কি ধরনের ম্যাথমেটিক্স প্রবলেমগুলো আসে সেই প্রবলেমগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে আজকে সেই যে ডেটে আমরা ম্যাথমেটিক্স প্রবলেম আলোচনা করব। তোমরা দেখো এখানে কিছু আমি সূত্রাবলী লিখে নিয়েছি। দেখো লেখা আছে গাণিতিক সূত্রাবলী। কি লেখা আছে? যদি কোনো একটা একক কোষের মধ্যে জেড সংখ্যক কণা থাকে তাহলে সিম্পল টু ক্ষেত্রে জেড মান কত হবে? 1 হবে।
বিসিসির ক্ষেত্রে সেই জেড এর মান কত হবে 2 হবে, এফসিসির ক্ষেত্রে সেই জেড এর মান কত হবে 4 হবে। ওকে, অর্থাৎ কোন একটা ক্লাসের প্রতি একক কোষে কটা করে কণা আছে সেটা আমরা এই সূত্র দিয়ে বলে দিতে পারি। এসসির ক্ষেত্রে একটা, বিসিসির ক্ষেত্রে দুটো, এফসিসির ক্ষেত্রে চারটা। এবার আমি এটা জেনে কিলাম না, এখান থেকে বলে দিতে পারি কোন একটি ক্লাসে তার গঠন সংকেত বা মলিকুলার ফর্মুলাটা কি হতে পারে। ওকে, দেখি একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো। ধর একটা অঙ্ক দিয়েছে আমাদের, এ ও বি পরমাণু সমন্বয়ে গঠিত একটি কেলাসের যৌগের একক কোষ ঘনকাকার, একক কোষের কৌণিক বিন্দুতে এ পরমাণু এবং পৃষ্ঠকেন্দ্রে বি পরমাণু দ্বারা অধিকৃত। তাহলে কি বলেছে, একটা একক কোষ যার কৌণিক বিন্দুতে আছে কি এ পরমাণু, তাহলে কৌণিক বিন্দুগুলো আছে এ পরমাণু, দ্যাট মিন্স এটা হচ্ছে এ, এবং কি বলেছে পৃষ্ঠকেন্দ্রে আছে বি পরমাণু, পৃষ্ঠকেন্দ্রে আছে বি পরমাণু। দ্যাট মিন্স এই কণাগুলো হচ্ছে বি পরমাণু। তাহলে একটা একক কোষে এ পরমাণুগুলি আছে ওই একক কোষে কৌণিক বিন্দুতে এবং বি পরমাণুগুলি আছে ওই একক কোষে পৃষ্ঠকেন্দ্রে। তাহলে এখান থেকে তুমি বলে দিতে পারো এ পরমাণুর সংখ্যা সমান, এখানে কটা এ পরমাণু আছে 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিন্স 8। আমি এর আগে করেছি তাতে কৌণিক বিন্দু থাকলে তাদের প্রত্যেকটা একক কোষের অংশদারিত্ব কত, কৌণিক থাকলে 1 এর 8, 8 ইনটু 1 এর 8, দ্যাট মিন্স একটা। তাহলে কটা এ পরমাণু আছে, একটা এ পরমাণু আছে। নেক্সট হচ্ছে বি পরমাণুর সংখ্যা, কটা পৃষ্ঠকেন্দ্র আছে মোট, পৃষ্ঠকেন্দ্র কটা মোট আছে 6টা, 1 2 3 4 5 6, প্রত্যেকটা পৃষ্ঠকেন্দ্রে একক কোষের অংশদারিত্ব কত, ইয়েস হাফ, হাফ দ্যাট মিন্স 3টি। তাহলে এ পরমাণু আছে একটি, বি পরমাণু আছে 3টি। তাহলে অতএব রাসায়নিক সংকেত কি হবে, অতএব রাসায়নিক সংকেতটা কি হবে তাহলে এ বি 3, কেন কটা এ পরমাণু আছে একটা আছে এবং কটা বি পরমাণু আছে 3টি আছে, এই সংকেতটা হচ্ছে এ বি 3। তাহলে আমরা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে, এই কনসেপ্টে 1 নম্বর সূত্রে কাজে লাগিয়ে আমরা বলে দিতে পারি কোন একক কোষের গঠন সংকেত কি হবে। জাস্ট এইভাবে ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে এরকম টাইপের বেশ কিছু ম্যাথ আছে, তোমরা দেখবে বইতে, উদাহরণগুলো এরকম টাইপের দেওয়া আছে। আমি একটা করে দিলাম, এখানে আরো এরকমই 4টা অঙ্ক আছে। নেক্সট আমি চলে যাচ্ছি যে যদি কোনো একক কোষে, যদি কোনো একক কোষে যে কণাগুলো থাকে সে কণাগুলো যদি ব্যাসার্ধ আর হয় এবং একক কোষের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আমরা প্যাকিং ফ্যাক্টর যেদিন করেছিলাম সেদিন আমরা দেখেছিলাম যে কোনটা একক কোষে উপস্থিত কণাগুলো ব্যাসার্ধ আর এবং এ হচ্ছে ওই একক কোষের বাহুর দৈর্ঘ্য। বলছি যদি সিম্পল কিউবিক হয় তাহলে তার সম্পর্ক হচ্ছে কণা ব্যাসার্ধ সমান বাহুর দৈর্ঘ্য বাই 2। যদি সেটা বিসিসি হয় তাহলে কণা ব্যাসার্ধ সমান একক কোষের বাহুর দৈর্ঘ্য ইন্টু √3/4। যদি সেটা এফসিসি হয় সেক্ষেত্রে একক কোষের বাহুর দৈর্ঘ্য ইন্টু বাই 2√2। অর্থাৎ একক কোষের বাহুর দৈর্ঘ্যের সঙ্গে একটি কণার ব্যাসার্ধের মধ্যে কি সম্পর্ক আছে সেটা আমরা এই 3টে সূত্র দিয়ে দেখেছি, সিম্পল কিউবিক, বিসিসি এবং এফসিসি। ওকে, তাহলে আমি একটা এক্সাম্পল করি এই কনসেপ্টের অনুযায়ী। ধরো অঙ্ক বলেছে এরকমই
সিলভার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকের ক্লাস গঠন করে, তাহলে সিলভার ধাতু পৃষ্ঠকেন্দ্রিক ঘনকের ক্লাস গঠন করে, পৃষ্ঠকেন্দ্রিক, ওকে, মানে এফসিসি। উক্ত ক্লাসে একক কোষের কিনার দৈর্ঘ্য 407 পিএম, তাহলে একক কোষের কিনার দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি, এ দিয়ে, এ সমান 407 পিএম, পিকোমিটার, পিএম মিন্স পিকোমিটার। নেক্সট কি বলেছে, তাহলে সিলভারের পানি ব্যাসার্ধ মান নির্ণয় করো, সিলভারের পানি ব্যাসার্ধ মান নির্ণয় করো। তাহলে এফসিসির ক্ষেত্রে আর এর মধ্যে কি সম্পর্ক, এফসিসির ক্ষেত্রে আর এর মধ্যে আর সমান এ বাই 2√2, দ্যাট মিন্স আর সমান এ বাই 2√2, দ্যাট ইজ 407 বাই 2√2 পিএম। এখান থেকে বলে দিতে পারি ওই কোণটির ব্যাসার্ধ কি হবে, যার সঙ্গে রিলেশন করতে হবে এফসিসি হলে সেটা হয় a বাই 2√2, অর্থাৎ একক কোষের বাহুর দৈর্ঘ্য বাই 2√2, সেখান থেকে আমি পেয়ে যেতে পারি কণার ব্যাসার্ধ। ক্লিয়ার? তাহলে সেকেন্ড টাইপ ম্যাথ আমি ক্লিয়ার করলাম। থার্ড টাইপ হচ্ছে ঘনত্ব। কোনটা একক কোষের ঘনত্ব মাপবো কি করে, আমি এর ডেরিভেশন দেখিয়েছিলাম। কোন একক কোষের ঘনত্ব সমান একক কোষের কণার আয়তন বাই একক কোষের আয়তন, একক কোষের কণার আয়তন বাই একক কোষের আয়তন। সেই রিলেশন হচ্ছে রো সমান mz বাই n কিউব। একক কোষের আয়তন বাই কণার আয়তন বলা ভুল, একক কোষের ভর বাই কণার আয়তন, একক কোষের আয়তন। তাহলে ঘনত্ব সমান একক কোষের ভর বাই একক কোষের আয়তন, ওকে, বা কেলাসের ঘনত্ব বাই কেলাসের ভর বাই কেলাসের আয়তন, তাকেই আমরা বলি ঘনত্ব বা রো। দেখা যাক ঘনত্ব দিয়ে একটা অঙ্ক করা যায়। আয়রন ধাতু দেহকেন্দ্রিক কেলাস গঠন করেছে, আয়রন ধাতু দেহকেন্দ্রিক কেলাস গঠন করেছে, দেহকেন্দ্রিক। আমরা এখনই পড়েছি দেহকেন্দ্রিক হলে জেড মান কত হবে, 2। দেখো দেহকেন্দ্রিক হলে জেড ইকুয়াল 2, দেহকেন্দ্রিক মানে বিসিসি, বিসিসির ক্ষেত্রে জেড সমান হচ্ছে 2। এবার কি বলেছে, যদি উক্ত ক্লাসের একক কোষের কিনার দৈর্ঘ্য 288 পিএম, একক কোষের কিনার দৈর্ঘ্য দ্যাট মিন্স এ 288 পিএম, দ্যাট মিন্স 288 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 সেন্টিমিটার, ওকে। নেক্সট কি বলেছে, আয়রনের ঘনত্ব নির্ণয় করো, এবং যে পারমাণবিক ভর m সমান দেয়া আছে, m সমান কত দেয়া আছে 55.85। তাহলে ঘনত্বের সূত্র কি, রো সমান mz বাই n কিউব, রো সমান mz বাই n a কিউব, দ্যাট ইজ m হচ্ছে 55.85 ইনটু z হচ্ছে 2 বাই n হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা G61022 23 ইনটু a কিউব হচ্ছে বাহু দৈর্ঘ্য 288 ইনটু 10⁻10। এখান থেকে পেয়ে যেতে পারি ওই ক্লাসের ঘনত্ব কি হবে, এখান থেকে পেয়ে যেতে পারি ওই ক্লাসের ঘনত্ব কি হতে পারে, ওকে। তাহলে এই সূত্র দিয়ে একটা অঙ্ক দেখিয়ে দিল। নেক্সট বলছে 4 নম্বর সূত্র বলছে ক্লাসে কণা সংখ্যা n হলে তার অষ্টদৈর্ঘ্য ফাঁক n হয় এবং চতুষ্দৈর্ঘ্য ফাঁক কত হয়, চতুষ্দৈর্ঘ্য ফাঁক 2n হয়। তাহলে কোনটা ক্লাসে যদি মোট n সংখ্যক কণা থাকে তার চতুষ্দৈর্ঘ্য ফাঁক হচ্ছে 2n, কেন হয় আমি আগের দিন স্ট্রাকচার দিয়ে বুঝিয়েছিলাম তোমাদের মডেল দেখিয়ে। আর অষ্টদৈর্ঘ্য ফাঁক কত হবে, সবসময় n হয়। আমরা এই কোনটা ক্লাসের ফাঁকের সংখ্যা থেকে বলে দিতে পারি সেই ক্লাসের গঠন সংকেত কি হতে পারে। যেমন কণা সংখ্যা থেকে বলে দিতে পারি ক্লাসের গঠন সংকেত কি হতে পারে, একই রকম ভাবে ফাঁকের সংখ্যা থেকে বলে দিতে পারি ওই ক্লাসের আণবিক সংকেত বা সম্ভাব্য সংকেত কি হবে। একটা এক্সাম্পল দেখা যাক। ধরো এটা দিয়েছে এ ও বি দুটি মৌলের সমন্বয়ে গঠিত একটি কেলাসাকার যৌগে বি পরমাণুগুলি ঘন ঘনাকার সন্নিবেশ গঠন করে। যদি উক্ত ঘন সন্নিবেশে অর্ধেক সংখ্যক চতুষ্তল ফাঁক এ পরমাণুগুলোতে অধিকৃত থাকে তবে মৌলটির রাসায়নিক সংকেত নির্ণয় করো। এই ধরনের কোশ্চেনগুলো করা খুব একটা সোজা টিপস আছে, সে টিপসটাকে খেয়াল রাখলে এই ধরনের অঙ্ক করার কোনো ব্যাপার নয়। টিপসটা হচ্ছে এটাই, সবসময় দেখবে যে দুটো পরমাণু নিয়ে অণুটা তৈরি হয়েছে, যে দুটো হোক তিনটে হোক যটাই হোক, ওই পরমাণুর মধ্যে যেটা কোনো ফাঁকে নেই তাকে সবসময় ধরে নেবে n। তাহলে এখানে আমাকে বি পরমাণুগুলো ফাঁকে আছে বলছে, কিন্তু এ পরমাণুগুলো কোনো ফাঁকে নেই। বি পরমাণুগুলো ফাঁকে আছে বলছে, সরি এ পরমাণুগুলো ফাঁকে আছে বলছে, কিন্তু বি পরমাণুগুলো কোনো ফাঁকে নেই। তাই ধরে নিলাম
বি পরমাণুর সংখ্যা সমান n, বি পরমাণুর সংখ্যা সমান n, তাহলে পরমাণু সংখ্যা যদি n হয় তাহলে চতুস্তলের ফাঁক কত হবে 2n। অতএব চতুস্তলকীয় ফাঁক ইকুয়াল টু কত হবে 2n। অতএব এ পরমাণুর সংখ্যা কত হবে, এ পরমাণুর সংখ্যা কত হবে না চতুস্তলকীয় ফাঁকের কত অংশ আছে, চতুস্তলকীয় ফাঁকের অর্ধেক, চতুস্তলকীয় ফাঁকের অর্ধেক। তাহলে এই পরমাণু কোথায় আছে, চতুস্তলকীয় ফাঁকের অর্ধেকই আছে, চতুস্তলকীয় ফাঁক 2n ইনটু অর্ধেক, তাহলে দ্যাট মিন্স n। তাহলে বি পরমাণু n সংখ্যা আছে, এ পরমাণু আছে n সংখ্যা, অতএব a is to b equal to n is to m, that is 1 is to 1। অতএব সংকেতটা কি ab, সংকেতটা কি হবে ab, একটা a একটা b আছে। তাহলে আমি ফাঁকের সংখ্যা থেকে বলে দিতে পারি যে কোন একটা ক্লাসে তার গঠন সংকেত কি হতে পারে। এখানে বারবার করে বলছি আমি যে কথাটা, সেটা কি না এক্ষেত্রে সবসময়টা হবে যেটা কোনো ফাঁকে নেই তাকে সর্বদা কি ধরে নিতে হবে, n ধরে নিতে হবে। এখানে যেহেতু বি পরমাণু ফাঁকে ছিল না তাই বি পরমাণুকে আমরা এখানে n ধরে নিয়েছি। ওকে, লাস্ট টাইপের অঙ্ক সেটা হচ্ছে আরসি এবং আর এর মধ্যে সম্পর্ক। ধরো কোনো একটা অঙ্ক থাকলো যেখানে তোমাকে কণার ব্যাসার্ধ জানতে চায় না, বলেছে যে ক্যাটায়ন নিয়ে তৈরি হয়েছে সেই ক্যাটায়ন অ্যানায়নের মধ্যেকার দূরত্ব। অর্থাৎ যদি আমি আয়রন ক্লাস বলি সেক্ষেত্রে কিন্তু এই সূত্র লাগবে না, কারণ আয়রন ক্লাসে শুধু আয়রন আছে। কিন্তু যদি আমি NaCl ক্লাস বলি Na প্লাস Cl মাইনাস, যদি আমি তোমাদেরকে KCl ক্লাস বলি K প্লাস Cl মাইনাস, তা যদি এরকম কোনো ক্লাস থাকে সেক্ষেত্রে তাদের আয়নগুলির মধ্যেকার দূরত্বকে আমরা আর a দিয়ে প্রকাশ করব না বা r দিয়ে প্রকাশ করব না, কি দিয়ে প্রকাশ করব, Rc প্লাস Ra, মানে ক্যাটায়ন প্লাস অ্যানায়নের যোগফল। এটা যদি সিম্পল করে হয় তাহলে a হবে, যদি BCC হয় তাহলে √3/2 ইনটু a হবে, এবং FCC হলে a/√2 হবে। স্পেশালি NaCl এর ক্ষেত্রে এই ক্যাটায়নের মধ্যেকার দূরত্ব হচ্ছে a/2। এই রিলেশনগুলোর উপর নির্ভর করে আমরা এই চ্যাপ্টারটার বিভিন্ন ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো ক্লিয়ার করব। নিশ্চয়ই চ্যাপ্টারটা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। তোমরা এই যে অঙ্কগুলো যেগুলো বললাম আরো বেশি বেশি করে ঘরে প্র্যাকটিস করো। অসুবিধা থাকলে অবশ্যই আমাকে ফোন করবে, আমাকে জানাবে। আমরা নেক্সট ক্লাসে আবার নতুন চ্যাপ্টার নিয়ে শুরু করব। ঠিক আছে, আজকে এতটা পর্যন্ত। ওকে।